প্রধান সড়ক সহ বিভিন্ন অলিগলি এবং সব জায়গায় নিয়মিত মশার ওষুধ দিয়ে থাকে। ওষুধও দেয় না এই জায়গায়, কিছু বলতে গেলে পরে। গ্রীষ্মের আগে রাজধানীতে মশার উৎপাত, লোক দেখানো অভিযানে ক্ষোভ, মশক নিধনে শতভাগ সফল দাবি দক্ষিণ সিটির। বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা। এবং মার্কিন ভিসা নীতিতে কড়াকড়ি ট্রাম্প প্রশাসনের। সাক্ষাৎকারের নতুন নিয়ম 18 ফেব্রুয়ারি থেকে কার্যকর, দীর্ঘসূত্রতায় ভোগান্তি বাড়ার শঙ্কা। সকালের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। গ্রীষ্মকাল আসার আগে রাজধানীতে বেড়েছে কিউলেক্স মশার উৎপাত। যখন ক্ষতিকর এই কীটে অতিষ্ঠ নগরবাসী, তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দাবি মশক নিধনে তারা শতভাগ সফল। আর কীট তত্ত্ববিদ বলছেন, বর্ষা আসার আগেই মশা নিধনে কার্যকরী পদক্ষেপ না নিলে মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বে নগরবাসী। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। আমাদের কর্মীরা প্রধান সড়ক সহ বিভিন্ন অলিগলি এবং সব জায়গায় নিয়মিত মশার ওষুধ দিয়ে থাকে। ওষুধও দেয় না এই জায়গায়, কিছু বলতে গেলে পরে। আগে শুধু বর্ষার মৌসুমে মশার উৎপাত বাড়লেও এখন বছর জুড়েই মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে মশার বর্তমান চিত্র। রাজধানীর ড্যামরা সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার বেশিরভাগ ড্রেন, কালভার্ট, পরিত্যক্ত ডোবা ও পুকুর যেন মশার অভয়ারণ্য। বেশিরভাগ প্লট ও ফাঁকা জায়গা ময়লা আবর্জনায় পূর্ণ। বাসিন্দারা বলছেন, দিন ও রাতের চিত্র একই রকম। এরকম ভাবে মশায় ধরে আক্রায়া যে মনে হয় কুকুরও পাগল হয়ে যাইব, অতিষ্ঠ হয়ে যায় কুকুরও, আর মানুষ তো আছেই। মসজিদ আল্লাহর ঘর, সেখানেও যদি মশার জন্য বসা যায় না, এমন উৎপাত। এখনকার মশাগুলো একটু বড় বড় হয়ে গেছে, মানে কামড় দিলে তো সহ্য করার মতো না। বিকালবেলা 3টে বাজার পর থেকে কোয়েল লাগাইতে হয়। বাসার পাশে হচ্ছে একটা খাল আছে, ময়লা, অনেক মশা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে স্থানীয়রা বলছেন, কালেভদ্রে ওষুধ ছিটানো ও ফগার মেশিনের ধোঁয়ায় কেবলই লোক দেখানো। ওনারা যে মশার ওষুধ দেয়, ওনারা একদিন দিলে মাসে 60 দিনের খবর থাকে না। মশার যে অনেক ওষুধ পানি দেয়, কিন্তু ওষুধে কাজ হয় না। এগুলো তো আসলে ওষুধ না, কেরোসিনের ইয়ে। মশা একটাও মরে না, আরো মশা ওই দিন বেশি উপদ্রব করে। 2024-25 অর্থ বছরে মশক নিধনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় 44 কোটি টাকা। কিন্তু দক্ষিণের বাসিন্দারা বলছেন, বরাদ্দ থাকা বাজেটের কোনো সুফলই পাচ্ছে না তারা। শীতের মধ্যে এত পরিমাণ মশা, আর 1-1.5 মাস পরে বর্ষা চলে আসবে ফুল, তখন আমরা কি ভোগান্তিতে ভুগবো। বর্ষার সিজনে আসলে পুরো হাসপাতালে রোগী ভর্তি। বাসিন্দাদের অভিযোগের বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে সময় সংবাদ। তবে দায়িত্বশীল কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অবশেষে অনেক 9-6-এর পর এক জুনিয়র কর্মকর্তাকে পাঠানো হয় কথা বলতে। নগরবাসীর অভিযোগকে বিচ্ছিন্ন উল্লেখ করে মশক নিধনে শতভাগ সফলতার গল্প শোনান তিনি। মশার ওষুধটার ইফিকেসি টেস্ট করে এবং যথাযথ মানসম্মত কিনা সেটা নিশ্চিত করে আমরা মাঠ পর্যায়ে সেটা প্রয়োগ করে থাকি। মশক নিধনের জন্য আমরা বিশ্বাস করি যে আমরা শতভাগ সফল। এডিস মশা নিধনে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে গ্রীষ্মে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা কীটতত্ত্ববিদের। যেহেতু শুষ্ক মৌসুম, এখানে সেখানে ডেঙ্গু প্রজনন করতে পারবে না। এখন যে কনস্ট্রাকশন সাইটগুলো আছে, ওখানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। ওই জায়গাগুলোকে টার্গেট করে যদি কন্ট্রোল করতে পারে, তাইলে কিছুটা আমরা সুফল ভোগ করতে পারবো নেক্সট সিজনে। বাংলাদেশ বর্ডার গার্ড ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মহাপরিচালক পর্যায়ে 4 দিন ব্যাপী সম্মেলনে সীমান্তে হত্যাসহ বিভিন্ন বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল ও বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিএসএফ মহাপরিচালকের প্রতি জোর আহ্বান জানান। এছাড়া সীমান্তের 150 গজের মধ্যে যে কোনো স্থায়ী স্থাপনা এবং কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের যথাযথ কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ পরিদর্শক দলের পরিদর্শন আলোচনার মধ্যে দিয়ে নির্মাণের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার রোধ, অনুপ্রবেশ ও স্বর্ণসহ অন্যান্য চোরাচালানের বিষয়টিও গুরুত্বের সাথে আলোচনায় তুলে ধরেন বিজিবি মহাপরিচালক।
জুলাই গণ অভ্যুত্থানে বুকে বিপ্লবের নানা স্লোগান লিখে আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছিল আব্দুল্লাহ আল মামুন। তার শরীরে লেখা স্লোগানে মিছিলের সামনে থেকে সাহস জোগাতেন আন্দোলনকারী শিক্ষার্থীদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সেই মামুন অভ্যুত্থানের পর থেকে পর্দার আড়ালে, তারপরও হতাশ নন তিনি। জানান, গণমানুষের অধিকার আদায়ের জন্যই রাজপথে নেমেছিলেন। মানবিক বাংলাদেশ গড়ে উঠলেই তার সার্থকতা। বিস্তারিত জানাচ্ছেন তারিক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল সময়ে মিছিলের সম্মুখ সারিতে থেকে যারা রাজপথ কাঁপিয়েছেন তাদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। তার বুকে ফ্রি কোটা অর ডাই এবং চাষার ছেলে চাষা কেন এমন রক্ত গরম করা বিপ্লবের নানান স্লোগান আগুন ধরিয়েছিল আন্দোলনকারীদের। শিক্ষার্থীদের উজ্জীবিত করা তার সেই ছবিগুলো দেশের গণ্ডি পেরিয়ে বিবিসির মতো আন্তর্জাতিক মিডিয়াতেও সাড়া ফেলেছিল। মিছিলের সামনে থেকে শিক্ষার্থীদের সাহস জোগাতে আন্দোলনে যার অবদান সেই ছাত্রদল কর্মী মামুন গণ অভ্যুত্থানের পর অনেকটাই আড়ালে। হিংসার রাজনীতির কাছে তার সাহসিকতা ও বীরত্বের ইতিহাস ধামাচাপা পড়লেও হতাশ নন তিনি। আন্দোলনের পথ পদবের জন্য কখনোই অংশগ্রহণ করিনি। আমাদের মূল লক্ষ্য ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার মূল চূড়ান্তভাবে উৎখাত করা, এবং আমরা আগামীতে যদি প্রয়োজন হয় জুলাই বিপ্লবের মতো দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা সবসময় মাঠে থাকবো। মামুনের আন্দোলনের শুরু মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে। এরপর খালি গায়ে শুয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ। তারপর 5ই জুলাই থেকে ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে নগরীর 2 নম্বর গেটে আন্দোলনের যোগদান। ওই সময় ছাত্রলীগ ও পুলিশি ভয়াবহ নির্যাতন সহ মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল তাকে। সরকারের কাছে আশা করব যেন সবাইকে সমানভাবে মূল্যায়িত করা হয় এবং দেশের প্রয়োজনে যে কোনো যৌক্তিক দাবি আদায়ে আমরা সবসময় মাঠে কাজ করব। অসংখ্য নেতাকর্মী এই জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে রেখে ভূমিকা রেখেছে। তো আসলে আমরা সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গর্ব করে বলতে পারি জুলাই আন্দোলনে আমাদের কি ভূমিকা ছিল। আমরা মামুনদের মতো আরও অনেক, যেমন শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজে আমাদের ছাত্রদলের সরাসরি কমিটিতে আছে। দেশের সংকটাপন্ন পরিস্থিতিতে বুক পেতে দেওয়া ময়মনসিংহের ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মামুনের মতো আরও কত শত আত্মত্যাগী রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে। জুলাই বিপ্লবের চেতনায় দেশকে পুনর্গঠনে তাদের সামনের সারিতে নিয়ে আসার দাবি শিক্ষার্থীদের। তারিক রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেশের পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া অংশে অর্ধশতাধিক অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে, যেখানে প্রায় ঘটছে দুর্ঘটনা। এই অবস্থায় দুর্ঘটনা এবং হতাহতদের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগের কথা জানান সংশ্লিষ্টরা। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। হর্ন বাজিয়ে বাজিয়ে এভাবেই অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করছে দ্রুতগামী ট্রেন। লেভেল ক্রসিং অতিক্রমকালে চলন্ত ট্রেনের খুব কাছাকাছি স্থানে অপেক্ষায় থাকে সড়কপথের যানবাহনগুলো। কখনো কখনো অরক্ষিত রেলপথ অতিক্রম করতে গিয়ে দ্রুতগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে যানবাহনগুলো দুর্ঘটনার কবলে পড়ছে। সাবধানের একটি সাইনবোর্ড টানিয়ে দিয়ে দায় সেরেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অরক্ষিত লেভেল ক্রসিংগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার অংশে সদর উপজেলার চিনাইর ভাতশালা পাগাচং, আখাউড়া উপজেলার আজমপুর রাজাপুর, কসবা উপজেলার ব্রাহ্মণগাঁও মতা এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল, মেরাসানি, বিষ্ণুপুর ও মকন্দপুর এলাকায় রয়েছে ছোট বড় অন্তত অর্ধশতাধিক অরক্ষিত লেভেল ক্রসিং। এসব লেভেল ক্রসিংয়ে হঠাৎ করে ট্রেন চলে আসায় কোনো কিছু বুঝে ওঠার আগেই আচমকা ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারাচ্ছে পথচারী সহ সাধারণ মানুষ। বাঁকা একটা জায়গা, যার কারণে এখানে কোনো কিছু দেখা যায় না। ট্রেন আসলেও দেখা যায় না, যাইতেও দেখা যায় না। ঝুঁকিপূর্ণ দুটো মোড়ছা, ঠিক আছে, ডান সাইডে বাম সাইডে দুটো সাইড মোড়ছা, গাড়ি আসলে দেখা যায় না। গেটম্যান হই তাহলে আমাদের যারা সব রেগুলার যে আমাদের জন্য খুবই ভালো হবে। রেলপথ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, অরক্ষিত লেভেল ক্রসিং এর বিষয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক হয়েছে। বিভাগীয় প্রকৌশলী মহোদয়ের নির্দেশক্রমে রেল ফেন্সিং দিয়ে বন্ধ করে দিচ্ছি, কাজ চলমান রয়েছে। সামাজিক কিছু বন্ধনী ছাড়া আমাদের মূলত কোনো বন্ধনী নেই। আমাদের একটা প্রকল্প তৈরি করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে, যেগুলোর ভিতরে আমরা গেট লজ তৈরি করে দেব এবং সেক্ষেত্রে জনবলটা কার থাকবে সেটার ব্যাপারেও এখানে দুটো মন্ত্রণালয়ে আলোচনা হচ্ছে। পূর্বাঞ্চলের ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম সিলেট রেলপথে 33টি বৈধ এবং 60টি অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে। চট্টগ্রাম সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা অংশে অন্তত 31টি রয়েছে।
এই অরক্ষিত লেভেল ক্রসিংগুলোতে লোকবল নিয়োগের মাধ্যমে সুরক্ষার ব্যবস্থা করা না গেলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। সে সময় বাসভবনে কেউ ছিলেন না। উপাচার্যের পদত্যাগের দাবিতে শুক্রবার রাত ৮টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করেন শিক্ষার্থীরা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন তারা। পরে রাত 8:30টার দিকে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর আগে বিকেলে ক্যাম্পাসের ছবিতে প্রতিবাদ দাবি ঐক্য কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার স্থির ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। গত মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতির নিষিদ্ধ ইস্যুতে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। এতে আহত হন অন্তত অর্ধশত। এরপর থেকেই ভিসির পদত্যাগ সহ 6 দফা দাবি আদায়ের আন্দোলন করে আসছেন কুয়েট শিক্ষার্থীরা। 45 কোটি নয়, বাণিজ্যিক পৌরকর হিসেবে চট্টগ্রাম বন্দরের কাছ থেকে বছরে 160 কোটি টাকা দাবি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শুধু পৌরকর দিলে হবে না, কন্টেইনারবাহী ভারী যানবাহনের জন্য ক্ষতিগ্রস্ত সড়ক এবং কালভার মেরামতে লাভের 1% হারেও কর দিতে হবে। বর্ধিত পৌরকর এবং 1% কর আদায় দিয়ে শুরু হয়েছে দুপক্ষের চিঠি আদান প্রদান এবং দর কষাকষি। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সেবাগ্রহীতা হিসেবে 2019 সাল পর্যন্ত বছরে 39 কোটি টাকা পৌরকর পরিশোধ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 2020 সালে আইন সংশোধনের মাধ্যমে কর 40% পর্যন্ত বাড়িয়ে 45 কোটি টাকা নির্ধারণ করা হয়। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর শাহাদাত হোসেন সিটি কর্পোরেশনের আয় বাড়াতে বন্দরের পৌরকর পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছেন। এর অংশ হিসেবে বন্দরের 1,40,77,000 বর্গফুট স্থাপনার জন্য পৌরকর নির্ধারণ করা হয়েছে 160,16,00,000 টাকা। পরিশোধিত 45 কোটি টাকা বাদ রেখে চলতি অর্থ বছরের বাকি 115 কোটি টাকা পরিশোধের জন্য বন্দরকে চিঠিও দিয়েছে নগর। বছর ধরে কেন মেয়ররা 45 কোটি টাকা করে নিয়েছে সেটা আমার কোনো বোধগম্য হচ্ছে না। সিটি কর্পোরেশন আসলে মূল জিনিস হচ্ছে মাসুল মিনিমাম 1%, বাট যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, লং প্রসিডিওর, সো হোল্ডিং ট্যাক্সের কমার্শিয়ালাইজেশন একটা ইজি প্রসিডিওর, সেই জন্য আমরা ওইভাবে গিয়েছি। উন্নত দেশের বন্দরগুলো নিজ নিজ শহরের উন্নয়নে লাভের একটি অংশ বরাদ্দ দিল চট্টগ্রাম বন্দর, এক্ষেত্রে ব্যতিক্রম। এবার বন্দর কর্তৃপক্ষের আয়ের 1% চেয়েছে সিটি কর্পোরেশন। তবে বন্দরের বিদ্যমান আইনে 1% আয়কর দেওয়ার নিয়ম না থাকায় বাণিজ্যিক পৌরকর যাচাই বাছাইয়ের জন্য গঠন করা হয়েছে দুটি পৃথক কমিটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে একটা যৌথ কমিটি করা হবে সিটি কর্পোরেশন এবং বন্দরের কর্মকর্তাদের সমন্বয়ে। সেই যৌথ কমিটি ফার্দার অ্যাসেসমেন্ট করবে। অ্যাসেসমেন্ট করে যদি কোনো অতিরিক্ত প্রাপ্যতার বিষয় থাকে সেটা সমাধান করা হবে। আয়ের উপর কর আরোপের বিষয়ে নগর কর্তৃপক্ষের দাবি, সড়কগুলোর ধারণ ক্ষমতা 6 থেকে 10 মেট্রিক টন হলো বন্দরের কারণে 50 থেকে 60 মেট্রিক টন পণ্যবাহী যানবাহন চলাচল করে। এতে সড়কের স্থায়িত্ব নষ্ট হয়ে যাওয়ায় বেড়েছে ব্যবস্থাপনা খরচ। আর তাই বন্দরকে এই ট্যাক্স দেওয়ার কথা বলছেন এই অর্থনীতিবিদ। যে সমস্ত সেবা আপনার নাগরিকদের জন্য দিয়েছেন সেই সেবাগুলো এরাও ভোগ করছে। তো সুতরাং নাগরিক যদি দেয় ট্যাক্স, এদেরকেও এইসব কারণে ট্যাক্স দিতে হবে। এটা দেয় নাই কেন এটা জানি না, কিন্তু আসলে এটা দেওয়া দরকার ছিল। যেটিতে পণ্যবাহী জাহাজ বেরানো, উঠানামার চার্জ এবং ইয়ার্ড ভাড়া থেকে বন্দর কর্তৃপক্ষ বছরে 4 থেকে 5,000 কোটি টাকা আয় করে। এর মাঝে কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সহ নিজস্ব খরচ মিটিয়ে বছরে 800 থেকে 1,000 কোটি টাকা জমা হয় বন্দরের নিজস্ব তহবিলে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন করে অর্থনীতিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বন্দর, ঠিক তেমনি নগরবাসীকে উন্নত সেবা দিতে বদ্ধপরিকর সিটি কর্পোরেশন। আর এর জন্য যেমন সিটি কর্পোরেশনের টাকার প্রয়োজন, ঠিক তেমনি বন্দরের প্রয়োজন সিটি কর্পোরেশনের সেবা নেওয়া। আর এক্ষেত্রে
দুটি সরকারি সংস্থাই সমঝোতার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করবে এমনটি প্রত্যাশা করে নগরবাসী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চাঁদপুরের মতলব উত্তরের ধনাগোদা নদীতে ভাঙছে বিস্তীর্ণ জনপদ, বিলীন হচ্ছে ফসলি জমিসহ নানা স্থাপনা। ভাঙন আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা, রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমদের রিপোর্ট। এই শুষ্ক মৌসুমে হঠাৎ করে রাক্ষসী রূপ নিয়েছে ধনাগোদা। ভাঙতে শুরু করেছে চাঁদপুরে মতলব উত্তরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের বিস্তীর্ণ জনপদ। এরই মধ্যে গত কয়েকদিনে বাগানবাড়ি ইউনিয়নের খাগড়িয়া, হাঁপানিয়া ও নবীপুর এই 3 গ্রামের বেশ কিছু এলাকা নদীগর্ভে। অসময়ে এমন ভাঙনে দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা। অনেকেই একাধিকবার ভাঙনের শিকার হয়েছিলেন, তার উপর আবার নতুন করে ভাঙন। এতে অবশিষ্ট সহায় সম্পদ ধনাগদিতে হারানোর শঙ্কা তাদের। ভাঙন থেকে এই জনপদ রক্ষার আকুতি ক্ষতিগ্রস্তদের। বাড়ি নিচে জমিন নিচে হার সারিকানি আমরা পরে জায়গার থাই ওই যে মারি দেব সেই জায়গার অঙ্গন হয়। ও চড্ডার পরে আমাদের গ্রাম, হ্যাঁ এখন আমাদের গ্রামও শেষ আর আমরাও শেষ। কোথাও আমরা আমার চিন্তা করে গুলবে না। দ্রুত গতিতে পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন হলো একটা স্থায়ী সলিউশন দরকার। পাড় ভেঙে বাড়ছে ধনাগোদার পরিধি। ভাঙন থেকে রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ভাঙন কবলিত স্থানটি আমরা অলরেডি পরিদর্শন করেছি। পরিদর্শন শেষে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করেছি। তাদের পরামর্শ মতো আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। গত এক সপ্তাহে খাগড়িয়া, হাঁপানিয়া ও নবীপুর এই 3 গ্রামের প্রায় 1000 মিটার এলাকা ধনাগোদা নদীতে বিলীন হয়ে গেছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। তরুণ উদ্যোক্তাদের হাত ধরে বদলে যেতে শুরু করেছে রাঙামাটির পর্যটন শিল্প। প্রাকৃতিক ঐতিহাসিক দর্শনীয় স্থানের পাশাপাশি নতুন নতুন রিসোর্ট, বিনোদন কেন্দ্রে আকৃষ্ট হচ্ছেন পর্যটকরা। ঋণ সুবিধা ও বিদেশি পর্যটন ভ্রমণের নীতিমালা কিছুটা শিথিল করা গেলে জেলার পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে বলে মত সংশ্লিষ্টদের। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। হ্রদ ও পাহাড়ের শহর রাঙামাটি প্রকৃতির রূপের টানে প্রতি বছরই ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। তবে গেল 5 থেকে 7 বছর আগেও পর্যটকদের প্রকৃতির মাঝে রাত্রি যাপনে ছিল না কোনো ব্যবস্থা। বাধ্য হয়ে আবাসিক হোটেলে থাকতে হতো তাদের। কিন্তু সম্প্রতি বদলে গেছে সেই চিত্র। তরুণ উদ্যোক্তারা হ্রদের বুকে নয়নাভিরাম পরিবেশে গড়ে তুলেছেন নতুন নতুন রিসোর্ট। চালু হওয়া রিসোর্টের মধ্যে রয়েছে মায়াবী দ্বীপ, ওয়াইল্ডউড ও রাঙাদ্বীপ। প্রতিটি রিসোর্টের কটেজেই রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা, রয়েছে পাহাড়ের ঐতিহ্য, জুম ঘরে রাত কাটানোর ব্যবস্থা। কটেজগুলোর কারণে আমাদের সুবিধা হচ্ছে কি আমরা লেকের ভিতরে থেকে লেকটা উপভোগ করতে পারতেছি। রাত ছিলাম, খুবই ভালো লাগছে, চারপাশের পরিবেশ এবং নিঃশব্দ, রাতের শুধুমাত্র ঝিঝি পোকার ডাক। বাংলাদেশের মধ্যে যে এরকম একটা দ্বীপ আছে, আমরা বিভিন্ন দেশে ঘুরি, ইন্দোনেশিয়া, তার থাইল্যান্ড, মালদ্বীপ, কিন্তু আমাদের দেশের মধ্যে যে এরকম অনেক ধরনের সুবিধা আছে, এই সুবিধাগুলো আমরা পেতে পারি। নেক্সট ট্রিপ আমি আমার ফ্যামিলি নিয়ে আসবো এখানে। সো মানে অতুলনীয় দৃশ্য, আমার এত ভালো লাগছে, আমার তো মনে হয় আমি এখানেই থেকে যাই। পর্যটকরা চাইলে থাকতে পারেন তাঁবুতেও। রয়েছে ক্যাফেটেরিয়া, সেখানে বাংলা, চাইনিজ ও পাহাড়ের বাহারি সব খাবারের স্বাদ নিতে পারেন পর্যটকরা। এমন নিরিবিলি পরিবেশে রাত কাটিয়ে তুষ্ট তারা। রিসোর্টে ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন ব্যবসায়ীরা। পর্যটকরা নিরিবিলি পরিবেশে সব 500 থেকে 5,500-এর মধ্যে রাত্রি যাপন করতে পারবে। ক্যাম্পিং আছে, কটেজ আছে, এরপরে আমাদের রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে বাঙালি খাবার, চাকমা ট্রেডিশন, চাইনিজ থেকে শুরু করে সমস্ত খাবার আমরা এখানে পরিবেশন করি। থাইল্যান্ড, মালদ্বীপ স্টাইলে কিছু পুল আমরা রেডি করেছি, মানে এগুলো হচ্ছে সব অ্যাটাচ সুইমিং পুল। তারপর হচ্ছে আমাদের কিডস জোন মোটামুটি এখন চালু করছি। ঋণ সুবিধা ও বিদেশি পর্যটক ভ্রমণের নীতিমালা কিছুটা শিথিল করা গেলে জেলার পর্যটন খাত আরো সমৃদ্ধ হবে মত ব্যবসায়ী নেতারা। বিদেশি পর্যটক রাঙামাটিতে আসতে চান, তাদেরকে এই জেলায় ভ্রমণের ক্ষেত্রে তাদের নীতিমালাটা আরো সহজীকরণ করা প্রয়োজন। ব্যাংকিং সুযোগ সুবিধা যদি আমরা পাই, লোন পাই, তাহলে আমরা মনে করি যে আমাদের ব্যবসাটা আমরা আরো সম্প্রসারণ করতে পারব। গেল 5 বছরে শুধুমাত্র রাঙামাটি শহরের আশেপাশে গড়ে উঠেছে 20টি রিসোর্ট। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন সকালের সময়। যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরে ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকারে নতুন নীতি ঘোষণা করেছে। 18 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়ম অনুযায়ী যারা আগে সাক্ষাৎকার ছাড়াই ভিসার জন্য যোগ্য ছিলেন, এখন থেকে তাদের যুক্তরাষ্ট্রের কনসুলেটে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার দিতে হবে। এছাড়া ভিসার জন্য সাক্ষাৎকারের তারিখ ও ভিসা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দেখা দিতে পারে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক অভিবাসন নীতির কারণে স্বপ্নের যুক্তরাষ্ট্র যেন অধরা। অভিবাসন প্রক্রিয়ার পর এবার মার্কিন ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ভিসার সাক্ষাৎকারে পরিবর্তন এনেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আগে যাদের ভিসা ছিল তাদের আবারও ভিসা পেতে হলে অনেকের সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে। বাইডেন প্রশাসনের সময় ড্রপ বক্স পদ্ধতিতে আগে ভিসা থাকলে মেয়াদ শেষ হয়ে যাওয়ার 48 মাসের মধ্যে আবার আবেদন করলে সাক্ষাৎকার দিতে হতো না। প্রতিদিনই আমেরিকার ইমিগ্রেশন আস্তে আস্তে শক্ত হয়ে আসতেছে। ট্রাম্প আসার আগেই যে সমস্ত নিয়ম দিয়েছিল আলটিমেটলি তাই হচ্ছে। ড্রপ বক্সের যে নিয়মটা করেছে এটা সত্যি কঠিন হবে সবার জন্য। এখন জানি না সামনে আসলে কি পরিবর্তন আসবে। আমরা যে বাঙালি কমিউনিটি এখানে আছি সবাই আমরা এটা নিয়ে অনেক সংশয়ে আছি, অনেক দ্বিধাদ্বন্দ্বে আছি, অনেক হয়রানিতে আছি। তবে নির্দিষ্ট কিছু ভিসা ক্যাটাগরি যেমন কূটনৈতিক, সরকারি কর্মকর্তা, ন্যাটো ভিসার ক্ষেত্রে 12 মাসের মধ্যে ভিসা নবায়নকারীরা সাক্ষাৎকার ছাড়াই ড্রপ বক্স সুবিধা পাবেন। এর বাইরে যারা নতুন নিয়মের আওতায় পড়বেন না তাদের নিজ নিজ দেশে মার্কিন কনসুলেটে ব্যক্তিগত সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করতে হবে, যা ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন মার্কিন ভিসা নীতিতে ভ্রমণ ও কর্মসংস্থান ভিসা এবং পরিবার ভিত্তিক ভিসার নবায়নের ক্ষেত্রেও সাক্ষাৎকার মওকুফের সুযোগ কমানো হয়েছে। এ কারণে ভিসা প্রক্রিয়া দীর্ঘ ও সাক্ষাৎকারের অপেক্ষা বাড়তে পারে ধারণা করা হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে দুবাই থেকে পাকিস্তান পৌঁছেছে টাইগাররা। স্থানীয় সময় রাত 9:30টায় রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে উড়াল দেয় ক্রিকেটারদের বহনকারী বিমান। প্রথম ম্যাচের বাজে পারফরমেন্সের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মনে থাকলেও এদিন তাদের দেহের ভাষা ছিল নিরুত্তাপ। মুশফিকের ব্যাটে রান নেই, এমনকি পরের ম্যাচে তার বাদ পড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে ভক্তের ভালোবাসা তো আর ফর্ম দেখে হয় না। বিদেশ বিভুঁয়ে তানজিদ তামিমের সঙ্গে সেলফি তোলার আবদার ফ্যানদের। বিপিএল এর ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ধরে রাখতে ব্যর্থ এই ইয়াংস্টারও। ব্যর্থ হয়েছে টপ অর্ডার, সঙ্গে মিডল অর্ডারের কয়েকজনও। হৃদয় জাকেররা এমন ইনিংস না খেললে হয়তো 100 রানের নিচে অল আউট হওয়ার শঙ্কাই জেগেছিল 35 রানে প্রথম 5 উইকেট হারানো দলটার। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে খুব চনমনে ছিলেন না বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারই। সেটাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে 6 উইকেটে হার। ভুলণ্ঠিত শান্তদের উচ্চাকাঙ্ক্ষার ফানুস। সংযুক্ত আরব আমিরাতের পর এবার গন্তব্য পাকিস্তান। গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। দুবাইয়ের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় টিম হোটেল দ্য ময়দান থেকে বের হয়ে রাত 9:30টায় বিমানে ওঠেন ক্রিকেটাররা। অনুশীলনে রাওয়ালপিন্ডির উইকেট বুঝে নেওয়ার চেষ্টা করবেন ফিল সিমন্স। 24 ফেব্রুয়ারি কিউইদের বিপক্ষে ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। পায়ের মাংসপেশির চোট কাটিয়ে ফিরতে পারেন ওয়ানডেতে ব্যাট হাতে ছন্দে থাকা মাহমুদুল্লাহ। আবার ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো তাহিদ হৃদয় ক্র্যাম্প থেকে সম্পূর্ণ ফিট হওয়ার কিছুটা সময় পাবেন। গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে যে কিছুতেই হারাতে চাইবে না টাইগাররা। পাকিস্তানের মাটিতে নাহিদ রানার আগের পারফরমেন্স বিবেচনায় আলোচনায় রয়েছে তাকে নিয়েও। দুবাই ম্যাচে এই পেস সেনসেশনের 11-এ না দেখে যে হতাশই হয়েছিল প্রবাসী বাংলাদেশিরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। 2 ম্যাচে নিষেধ থাকা প্রত্যাহারের চেয়ে আবেদন করেও রক্ষা হলো না জুড বেলিংহ্যামের। রিয়াল মাদ্রিদের করা সেই আবেদন নাকচ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
বার্সেলোনার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দিলে রেফারিকে গালি দেন এই রিয়াল তারকা, এরপর লাল কার্ড দেন তাকে, যে আচরণের কারণে কঠোর শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে। লা লিগায় 2 ম্যাচের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের 1 ম্যাচেও তাকে নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষেধাজ্ঞা বাতিলের জন্য আবেদন করে রিয়াল মাদ্রিদ, তবে তা বাতিল করে দিয়েছে স্প্যানিশ ফুটবল সংস্থা। তাই তাকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে রিয়ালকে, যদিও তার এমন আচরণের জন্য ক্ষমা চেয়েছেন এই ইংলিশ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রধান সড়ক সহ বিভিন্ন অলিগলি এবং সব জায়গায় নিয়মিত মশার ওষুধ দিয়ে থাকে। ওষুধও দেয় না এই জায়গায়, কিছু বলতে গেলে পরে। গ্রীষ্মের আগে রাজধানীতে মশার উৎপাত, লোক দেখানো অভিযানে ক্ষোভ। মশক নিধনে 100% সফল দাবি দক্ষিণ সিটির। বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা। এ ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়।